আসসালামু আলাইকুম। আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2023 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ হরর মুভিটির নাম ইন মাই মাদার্স স্কিন। আমাদের সকলেরই মনে কোনো না কোনো ইচ্ছে থাকে, অথবা আমরা আমাদের অপূর্ণতাগুলোকে যে কোনো উপায় পূরণ করতে চাই। কোনো কোনো মানুষ তার ইচ্ছে পূরণের জন্য সারা জীবন করে যায় অক্লান্ত পরিশ্রম, আবার কোনো কোনো মানুষ কখনো কখনো নিজের ইচ্ছে পূরণের জন্য এমন কিছু সহজ পদ্ধতি খুঁজে পায় যেটা অবলম্বন করতে গিয়ে মানুষ তার জীবনে ডেকে আনে ভয়াবহ বিপদ। এমনই এক ইচ্ছে পূরণের সহজ উপায় খুঁজে পেয়েছিল ছোট্ট দুই ভাই বোন। তারা নিজেদের ইচ্ছে পূরণের জন্য নিজের অজান্তেই করে ফেলে শয়তানের সাথে চুক্তি, কিন্তু এর পরিণতি যে কতটা ভয়ানক হতে পারে সেটাই আমরা দেখব এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক ইচ্ছে পূরণের এক ভয়ানক চুক্তির গল্প থেকে। তো মুভিটি শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের টাইমলাইনকে দেখিয়ে। ফিলিপিন্সের এক জঙ্গলে অনেকগুলো জাপানিজ সোলজারের দেহ পড়েছিল। এদের মধ্যে একজন জীবিত ছিল, আর সে বাকি মৃত সোলজারদের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। তো কিছুক্ষণ পর সে বমি করতে শুরু করলে আমরা তার মুখ থেকে জীবিত কালো কাক বেরিয়ে আসতে দেখতে পাই। আর তখনই সেখানে ডেমনের শব্দে চারিদিকের বাতাস ভারী হয়ে ওঠে এবং সিনটি এখানেই কাট হয়ে যায়। তো পরের সিনে জঙ্গলের ভিতরে একটি বাড়ি দেখানো হয়। দুজন সোলজারকে নিয়ে অ্যান্টোনিও নামের এক লোক সেই বাড়ির মালিক এলডোর সাথে দেখা করতে আসে। এই বাড়িতে এলডো তার স্ত্রী, ছেলে ও মেয়েকে নিয়ে বসবাস করত। অ্যান্টোনিও এখানে এলডোকে থ্রেট দেওয়ার জন্য এসেছিল, কারণ অ্যান্টোনিও ভাবছিল এলডো জাপানিজদের স্বর্ণ চুরি করেছে, আর যদি সে তার গোল্ড ফেরত না দেয় তাহলে জাপানিজ সোলজাররা তার ফ্যামিলিকে মেরে ফেলবে। সোলজার্সরা এই জঙ্গল ঘিরে দ্বীপকে দখল করে রেখেছিল। এলডো জানায় সে গোল্ডের ব্যাপারে কিছুই জানে না, আর অ্যান্টোনিও আবারও তাকে হুমকি দিয়ে চলে যায়। এলডো জানতো যে অ্যান্টোনিও তার পরিবারের ক্ষতি করতে পারে, তাই সে রাতের বেলা তার স্ত্রী লিকাকে বাচ্চাদেরকে নিয়ে চলে যেতে বলে, কিন্তু তার স্ত্রী তাকে ছেড়ে যেতে রাজি হয় না। তাই এলডো নিজেই বাড়ি ছেড়ে চলে যায় এবং যাওয়ার আগে সে তার ছেলে বেনকে বলে, যদি তোমার প্রয়োজন হয় তাহলে তুমি সেটা ব্যবহার করতে পারো। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর 2 সপ্তাহ কেটে যায়, কিন্তু এলডোর সাথে তার পরিবারের কোনো যোগাযোগই ছিল না। তবে তারা জানতো যে এলডো তাড়াতাড়ি ফিরে আসবে। এছাড়া যতদিন যাচ্ছিল লিকার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। এলডোর মেয়ে তালা তার মায়ের এমন অবস্থা দেখে বেশ চিন্তিত হয়ে পড়ে, কারণ তাদের এই পরিস্থিতিতে লিকা যদি মারা যায় তাহলে তাদের দেখাশোনা করার মতো মানুষ থাকবে না। তো পরের দিন তালা তার ভাইকে নিয়ে বাইরে খাবার খোঁজার জন্য বেরিয়ে যায়, কিন্তু বের হওয়ার আগে বেন তালাকে একটি বন্দুক বের করে দেয়। আর এই বন্দুকের ব্যাপারই এলডো তার ছেলে বেনকে বলেছিল। বন্দুকটি সাথে নিয়ে তারা জঙ্গলে এগিয়ে যায়, কিন্তু কিছু দূর যেতেই তারা রাস্তা হারিয়ে ফেলে। জঙ্গলের ভিতরে ঘুরতে ঘুরতে তালা একটি কুঁড়ে ঘর দেখতে পায়। তালা বেনকে একটি গাছের নিচে দাঁড় করিয়ে নিজেই ঘরের ভিতরে প্রবেশ করে, আর সেখানে গিয়েই সে একটি ক্যান্ডি দেখতে পায়। সে কিছু না ভেবেই ক্যান্ডিটি খেয়ে ফেলে। ঠিক এই সময় তার পিছনে এক অদ্ভুত মহিলাকে আমরা দেখতে পাই। তালা অন্য রুমে গেলে সে একটি মহিলার মৃতদেহ দেখতে পায়। অনেকগুলো জংলি পোকা লাশটিকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। এই দৃশ্য দেখার পর তালা বেনকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। বেন ভয় পাবে বলে তালা তাকে সেই লাশের ব্যাপারে কিছুই জানায় না। কিছু দূর যাওয়ার পর তালা তাদের সামনে তার বাবাকে দেখতে পায়, আর বেনের মনে হয় জঙ্গলের মধ্য থেকে তাকে কেউ ডাকছে। এসব ফিল করে তালা এবং বেন দুজন দুই দিকে চলে যায়। তালা কান্না করতে করতে বেনকে ডাকতে থাকে। তো কিছুক্ষণ পর সে জঙ্গলের মধ্যে আরো একটি কুঁড়ে ঘর দেখতে পায়। ভাইকে খোঁজার জন্য তালা সেই ঘরে প্রবেশ করে। এই ঘরে জানালায় অদ্ভুত কিছু পেন্টিং করা ছিল এবং পুরো বাড়িটি শিকড়ে ভর্তি ছিল। তালা ঘুরে ঘুরে সেই সবকিছু দেখছিল, আর এমন সময় আমরা সেখানে সে অদ্ভুত মহিলাকে দেখতে পাই। মহিলাটি তালাকে জানায় সে হলো এই জঙ্গলের এক পরী। সে আরো জানায় এ ঘরে শুধুমাত্র তারাই প্রবেশ করতে পারে যারা নিষ্পাপ হয়। পরী বলে, আমি জানি তোমার মা অসুস্থ এবং তুমি খুব চিন্তায় আছো। এই কথা শুনে তালা বলে, তুমি যদি সত্যি পরী হয়ে থাকো তাহলে তুমি কি আমায় বলতে পারবে আমার বাবা কোথায় আছে? পরী জানায় তার বাবা সুস্থ এবং জীবিত আছে। সে তাড়াতাড়ি তার পরিবারের কাছে ফিরে আসবে, কিন্তু তালার পরীটির কথা বিশ্বাস হচ্ছিল না। তাই তালা পরীকে তার ভাইয়ের বিষয়ে প্রশ্ন করে জানতে পারে যে তার ভাই বাড়িতে পৌঁছে গিয়েছে। অন্যদিকে বেন হারিয়ে গিয়ে জঙ্গলের ভিতরে চলে যায় এবং সেখানে ঘুরতে ঘুরতে সে অনেকগুলো লাশ দেখতে পায়। ভয়ানক এই দৃশ্য দেখে বেন অনেক বেশি ভয় পেয়ে যায়। এদিকে পরী তালাকে বলে, তোমার কোনো কিছুর প্রয়োজন হলে তুমি আমাকে বলতে পারো, আমি তোমাকে সাহায্য করার জন্য চলে আসবো। পরীর কথা শুনে সে কুঁড়ে ঘর থেকে বেরিয়ে আসে এবং পথে তার বাড়ির কেয়ারটেকারের সাথে তার দেখা হয়।
হয় আর সে তালাকে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে আসার পর সে বেনকে সেখানে দেখতে পায়, যেটা দেখে তালার পরীর কথা বিশ্বাস হয়। এদিকে লিকা জেনে যায় যে তালা ও বেন জঙ্গলে গিয়েছিল। সে তালাকে বলে জঙ্গলটা তেমন নিরাপদ নয়, কারণ এই দ্বীপ জাপানিজ সোলজাররা দখল করে রেখেছে। মায়ের কাছ থেকে এসব কথা শুনে তালা বুঝতে পারে যে তার আজকে জঙ্গলে যাওয়াটা হয়তো ঠিক হয়নি। রাতে সে জঙ্গলের পরীকে তার নিজের রুমে দেখতে পায়। পরী তালাকে একটা পোকা দিয়ে বলে যে পোকাটি তার মায়ের কাছে দিলে সে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। এই কাজের জন্য তারা তালার মায়ের শরীরে বাসা বানিয়ে ভিতর থেকে রোগের চিকিৎসা করবে। পরীর এইসব কথা তালা বিশ্বাস করে নেয়, কারণ তার কাছে আর কোনো উপায় ছিল না। তো পরের দিন সকালে তালা বেনকে জিজ্ঞেস করে যে কাল জঙ্গলের ভিতরে হারিয়ে যাওয়ার পর কি হয়েছিল। বেন জানায় সে নদীর ধারে সোলজারদের মৃতদেহ দেখেছিল। লাশগুলো দেখার পর থেকে বেন খুব ভয় পাচ্ছিল, তাই তালা বেনকে সান্ত্বনা দিতে তাকে জড়িয়ে ধরে। এরপর তালা তার মায়ের পাশে ঘুমিয়ে পড়ে এবং রাতে তালা পরীর বলা কথাগুলো ভাবতে থাকে। এরপর সকালে আমরা দেখতে পাই কেয়ারটেকার অ্যান্টোনিওর সাথে লুকিয়ে দেখা করতে এসেছে, কারণ অ্যান্টোনিও কেয়ারটেকারকে দ্বীপ থেকে বাইরে নিয়ে যাওয়া ও টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। আসলে অ্যালডো একা বাড়ি থেকে যায়নি, সে কেয়ারটেকারের হাজব্যান্ডকে নিজের সঙ্গে করে নিয়ে গিয়েছিল। কিন্তু কেয়ারটেকার এখানে জানতো না যে অ্যালডোর সঙ্গে তার হাজব্যান্ড গিয়েছে। তো যাই হোক, সে এখানে অ্যান্টোনিওর কাছে হেল্প চায়, কিন্তু সে তাকে জানায় যতক্ষণ সে গোল উদ্ধার না করছে ততক্ষণ সে কিছুই করতে পারবে না। অন্যদিকে তালা নোটিস করে যে আজকে তার মায়ের শরীর আরো খারাপের দিকে যাচ্ছে, তাই তালা ঠিক করে সে পরীর কথা মতো জাদুই পোকার সাহায্য নেবে। তো রাতের বেলা সে পরীর দেওয়া পোকা নিয়ে তার মায়ের মুখের কাছে ছেড়ে দেয়। পোকাটি মুখের ভিতরে প্রবেশ করার পর লিকা খুব অদ্ভুত আচরণ করতে শুরু করে। সে তালার দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর এটা দেখে তালাও খুব ভয় পেয়ে যায়। পরের দিন সকালে লিকাকে আগের চেয়ে অনেক সুস্থ মনে হচ্ছিল, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো লিকার অসুখের কথা তার কিছুই মনে ছিল না। সে তালাকে কাল রাতের কথা জিজ্ঞেস করে, আর তালা তাকে জঙ্গলের পরীর বিষয়টা জানিয়ে দেয়। তালার মুখে এসব কথা শুনে লিকা কিছুটা অবাক হয়। এরপর আমরা রাতের বেলা পোকাটাকে লিকার চামড়ার ভিতরে দেখতে পাই। লিকার অনেক যন্ত্রণা হচ্ছিল এবং সেই পোকা লিকাকে নিয়ন্ত্রণ করছিল। পরের দিন সকালে কিছু অদ্ভুত শব্দ শুনে বেনের ঘুম ভেঙে যায়, আর তার মায়ের রুমের কাছে এসে সে দেখতে পায় লিকা রুমে নেই। আমরা দেখতে পাই লিকা বেনের ঠিক পিছনে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছে। লিকাকে দেখে মনে হচ্ছিল যেন তাকে কেউ পজিস করে রেখেছে। এরপর নিচে এসে বেন দেখতে পায় যে তার মা নিজের হাত কামড়ে খাচ্ছে। এই দৃশ্য দেখে বেন কেয়ারটেকারকে চিৎকার করে ডাকতে থাকে, আর কোন রকমে কেয়ারটেকার লিকাকে ঘরে নিয়ে যায়। কেয়ারটেকারের মনে হচ্ছিল অসুস্থতার কারণে লিকার হয়তো মাথা খারাপ হয়ে গিয়েছে, আর এই সুযোগকে কাজে লাগিয়ে সে লিকার রুমের সোনাগুলো খুঁজতে থাকে। ঠিক এমন সময় লিকা হঠাৎ অদ্ভুত আচরণ শুরু করে। তাকে দেখতে অনেকটা ভয়ানক লাগছিল। এমন দৃশ্য দেখে কেয়ারটেকারও অনেক ভয় পেয়ে যায়, আর সে লিকার রুমে তালা দিয়ে বেরিয়ে যায় এবং সেই তালার চাবি একটি বাইবেলের ভিতরে লুকিয়ে রাখে। সে বুঝতে পারে যে লিকাকে কোনো অশুভ শক্তি পজিস করেছে, তাই সে দ্রুত ভয়ে বাড়ি ছেড়ে চলে যায়। এরপর বেন বাইবেল থেকে চাবিটি নিয়ে নিজের কাছে রেখে দেয়, কিন্তু এসব ঘটনার সময় তালা বাড়িতে ছিল না। সে ওই জঙ্গলে পরীকে ধন্যবাদ জানাতে গিয়েছিল, কারণ পরীর কারণে আজ তার মা পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে। কিন্তু তালার এটা ভুল ধারণা ছিল, আসলে তার মা তো আগের থেকে আরো বেশি অসুস্থ হয়ে পড়েছিল। তো তালা পরীকে বলে যে তার বাড়িতে কোনো রকম খাবার নেই, তাই এর জন্য পরীটি তাকে অনেকগুলো খাবার দেয়। তালা এতে অনেক বেশি খুশি হয়ে যায় আর বাসায় চলে যায়। তো বাড়িতে ফেরার পর বেন তার উপর চিৎকার করতে থাকে, কারণ তার মতে এসব ঘটনা তালার কারণেই হচ্ছিল। তালা বলে এসব করা ছাড়া তাদের কাছে আর কোনো রকম উপায় ছিল না। এরপর রাতের বেলা হঠাৎ কিছু পোকার শব্দে তালার ঘুম ভেঙে যায়, আর বারবার তার মনে হচ্ছিল যে তার বিছানার নিচে কেউ লুকিয়ে রয়েছে। তাই সে ভয়ে চাদর মুড়ে নিয়ে ঘুমিয়ে পড়ে। এর কিছুক্ষণ পর সে তার রুমে কারোর পায়ের শব্দ শুনতে পেয়ে নিচে নেমে আসে। বাইরে গিয়ে সে দেখতে পায় তার মা হিংস্র হয়ে তাদের কুকুরটিকে কামড়ে খাচ্ছে। তালাকে দেখার পর সে তালার দিকে এগিয়ে আসে, কিন্তু তালা দ্রুত বাড়িতে ঢুকে বাড়ির দরজা বন্ধ করে ফেলে। তার মায়ের এই ভয়ানক রূপ দেখে সে বুঝতে পারে যে সে কত বড় ভুল করে ফেলেছে। মাকে সুস্থ
করার বদলে সে তাকে শয়তানে পরিণত করেছে। ঠিক তখনই সেখানে বেন চলে আসে। বেন কোনো কিছু না বুঝেই দরজাটি খুলে ফেলে আর তারা দেখতে পায় লিকা দরজার সামনে পড়ে রয়েছে। তার মুখের সামনে একটি কালো কাক পড়েছিল। তারা দুজন কোনো মতে লিকাকে ঘরে নিয়ে এসে বন্দি করে রাখে। এরপর সেখানে সেই পরীটি এসে লিকার সামনে পড়ে থাকা কালো কাকটিকে চিবিয়ে খেয়ে ফেলে। তো পরের দিন সকালে পরীটি তালার কাছে আসে। তালা তাকে বলে যে আমার মাকে আগের মতো সুস্থ করে দাও। পরীটি বলে যে তোমার মা সুস্থ আছে, তবে সে এখন তোমার মা নয়, সে ডেমনে পরিণত হয়ে গিয়েছে। এসব কথা শুনে তালা চিৎকার করে তাকে বাড়ি থেকে চলে যেতে বলে। অন্যদিকে আমরা অ্যান্টোনিওকে দেখি, যে কিনা কেয়ারটেকারের সাথে তালার বাড়িতে স্বর্ণ খুঁজতে এসেছিল। তো কিছুক্ষণ পর তারা তালাকে ধরে ফেলে আর স্বর্ণের ব্যাপারে জানতে চায়, কিন্তু এই ব্যাপারে তালা কিছুই জানতো না। এরপর তালা তার বাবা এলডোর ব্যাপারে জানতে চাইলে অ্যান্টোনিও বলে যে এলডো মারা গিয়েছে। তার এই কথা শুনে বেন তার দিকে বন্দুক তাক করে আর রাগের মাথায় অ্যান্টোনিও নিজের হাতে থাকা বন্দুক দিয়ে বেনকে শুট করে দেয়। এরপর তালা অ্যান্টোনিওকে লিকার ঘরে চাবি দিয়ে বলে স্বর্ণগুলো তার মায়ের রুমে আছে। অ্যান্টোনিও চাবিটি নিয়ে লিকার রুমে চলে যায়। সে চলে যাওয়ার পর তালা কেয়ারটেকারের কাছে সাহায্য চায়, কিন্তু সে কোনো মতেই তাকে সাহায্য করতে রাজি হয় না। তাই রাগের মাথায় তালা কেয়ারটেকারকে শুট করে দেয়, যার ফলে সে সেখানেই মারা যায়। এরপর তালা বাথরুমে গিয়ে দেখতে পায় যে তার মা অ্যান্টোনিওকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এই দৃশ্য দেখে তালা বেনকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়, কিন্তু বেনের অবস্থা অনেক বেশি খারাপ ছিল। তাই তালা বেনকে সেখানে রেখে দৌড়ে জঙ্গলের ভিতরে সে পরীর কাছে চলে যায়। সে পরীকে সবকিছু ঠিক করার জন্য রিকোয়েস্ট করে, কিন্তু সে তালাকে একটি সোনালী ফল দিয়ে বলে এটা খেলে সবকিছু ঠিক হয়ে যাবে। তালা বুঝতে পারে যে সে আবারও তাকে বোকা বানাচ্ছে, তাই সে পরীর কথা না শুনে সেখান থেকে চলে যায়। তালা চলে যাওয়ার পর আমরা তার আসল রূপ দেখতে পাই। আসলে পরীর ছদ্মবেশে সে একটি ডেমন ছিল, যে কিনা মানুষকে ধোকা দিয়ে নিজের ফাঁদে ফেলতো। এরপর তালা বেনের কাছে ফিরে এসে দেখে যে তার ভাই সেখানে নেই, তাই সে বাড়িতে প্রবেশ করে আর ভিতরে যেতেই সে দেখতে পায় লিকার রুমের সামনে বেনের কাটা মাথা পড়ে রয়েছে। লিকা তার ছেলেকেই খেয়ে ফেলেছিল। তালাকে দেখার পর সে তার উপরে অ্যাটাক করতে গেলে তালা একটি রুমে লুকিয়ে পড়ে। তালা তার মাকে রিকোয়েস্ট করতে থাকে এসব বন্ধ করার জন্য। ঠিক তখনই সেখানে পরীটি চলে আসে আর সে তালাকে স্পষ্টভাবে জিজ্ঞেস করে যে সে কি চায়। এতে তালা তাকে এই সবকিছু বন্ধ করতে বলে। কিছুক্ষণ পর বাইরে সবকিছু স্তব্ধ হয়ে যায়। তালা বাইরে বেরিয়ে দেখে যে তার মা নিচে ফ্লোরে পড়ে রয়েছে আর সেই পোকা লিকার পিঠ বেয়ে বেরিয়ে উড়ে যায়। ফলস্বরূপ লিকা সেখানেই মারা যায়। তালা তার মায়ের লাশ ধরে কান্নায় ভেঙে পড়ে। ডেমনটি আবারও সেখানে এসে তালাকে সেই সোনালী রঙের ফলটি দেয় আর বলে মুক্তি পেতে হলে তোমাকে এই ফল খেতে হবে। ফলটি হাতে নেওয়ার সাথে সাথেই ডেমনটি সেখান থেকে গায়েব হয়ে যায়। তো পরের সিনে আমরা দেখতে পাই এলডো বাড়ি ফিরে এসেছে আর বাড়িতে গিয়ে সে বেনের কাটা মাথা দেখতে পায়। সে ছেলের কাটা মাথা জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর রুমে গিয়ে সে লিকার লাশ দেখতে পেয়ে পুরোপুরি ভেঙে যায়। এরপর আমরা দেখতে পাই কেয়ারটেকারের হাজবেন্ড লুকিয়ে লুকিয়ে জাপানিজ গোল্ড বের করছে, যেটা তালার বাড়িতেই এলডো লুকিয়ে রেখেছিল। অর্থাৎ এলডো তাদের গোল্ড চুরি করেছিল। এরপর সে আস্তে আস্তে এগিয়ে গিয়ে এলডোকে শুট করে গোল্ড নিয়ে সেখান থেকে চলে যায় এবং তালা লুকিয়ে লুকিয়ে এই সবকিছু দেখতে থাকে, কিন্তু সে কোনো প্রতিবাদ করে না। আসলে সে এই সবকিছুর জন্য তার বাবাকে দায়ী করছিল, কারণ সে যদি গোল্ড চুরি না করতো তাহলে আজকে তার পুরো পরিবার বেঁচে থাকতো। এরপর আমরা দেখতে পাই তালা ডেমনের দেওয়া সেই ফলটি খায়নি, যার ফলে সেটা আস্তে আস্তে পচে যায়। আর রাতের বেলা তালা একটি হারিকেন জ্বালিয়ে অন্ধকারের রাস্তায় একা একা হাঁটতে শুরু করে আর সে বলে মা তুমি যেখানেই থাকো কখনো আমাকে একা ছেড়ে যেও না। আর এই দৃশ্যটির মধ্য দিয়েই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। এবার আপনাদের প্রশ্ন থাকতেই পারে যে পরীটি তালাকে তার ভিকটিম প্রথমে কেন বানায়নি। আসলে সে তাকেই ম্যানিপুলেট করত যারা ক্ষুধার্ত, সাহায্যের জন্য ডেসপারেট আর যাদেরকে ইভিলি প্রলোভন দেখানো যায়। তাই পরী জানতো সে তালার মাধ্যমে তালার ভাই এবং মাকেও শিকার করতে পারবে। আরেকটা ব্যাপার হচ্ছে ফিলিপিন্সের ফোন ক্লোরে পাখিকে খুব অশুভ বলে মনে করা হয়। তো যাকেই পরীটি পোকার মাধ্যমে প্রজেস করত সে যখনই কোনো মানুষকে খেত তার মুখ দিয়ে কালো কাক বেরিয়ে আসতো। আসলে প্রজেস ভিকটিম যে ব্যক্তিকে খায় সেই ব্যক্তির সোলকে রিপ্রেজেন্ট করে এই কালো কাক। আর এই কালো কাক যখন বের হতো তখন পরীটি তা স্বীকার করত। তো এই মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।